এবার বলো তো তুমি জরুরি বৈঠক কেন ডেকেছো? জয়া দেবী চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে বলে ওঠেন, অন্য বছর পুজোর সময় তো মামার বাড়ি যেতে সবাই আমাদের এখানে আসে থাকে, আবার পুজো শেষ হলে লক্ষ্মী পুজো কাটিয়ে বাড়ি চলে যায়, কিন্তু বর্ষা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কি কাকিমা? কিন্তু এবার বৃষ্টির কারণে কেউ আসছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোরা আমাদের সাথে এখানেই থাকবে। সৌমিকেও ফোন করে বলে দিয়েছি এই রুমে সোফার রুম বেডটা সেট করে দিতে বলেছি। আজকে যে যার জামা কাপড় গুছিয়ে এখানে চলে আসবে। জয়াদেবীর কথা শেষ হতেই বর্ষা বলে, সে ঠিক আছে, কিন্তু কাল পরশুর দিকে আমার মা বাবা ভাই আসবে, আমি থাকতে পারবো না কাকিমা। মৌ একটু ভেবে বলে, আরে কাকু কাকিমা আর বর্ষণ আসলে নিচে আমাদের ফ্ল্যাটে থাকবে আর আমরা এখানে। অনিন্দিতা বর্ষাকে বলে, ও বর্ষাদি, কাকুর রাতে শুধু ওখানে থাকবে আর বাকি সময় এখানে। পুজোর কটা দিন আমরা সবাই একসাথে এখানে থাকবো আর খাওয়া দাওয়া করবো। মেয়ের কথা শুনে জয়াদেবী বলেন, এই একটা ঠিকঠাক কথা বলেছিস তুই। সবাই আলোচনা করে ঠিক করলো আজ থেকেই ওরা অনিন্দিতার সাথে থাকবে। এমনিতেই যা বৃষ্টি শুরু হয়েছে, এবারের পুজো গেল ওদের। খবরে তো বারবার দেখাচ্ছে আজ অমুক জায়গায় প্যান্ডেল ভেঙে পড়েছে, কাল তমুক জায়গায় প্যান্ডেলের ভেতর জল জমে গেছে। সৌমি ও সন্ধেবেলার মধ্যে এখানে চলে আসবে। কথায় কথায় ওদের চায়ের পর্ব শেষ হতে না হতেই অনির্বাণের গলা শোনা যায়, মা, ও মা। চমকে উঠে বর্ষা। অনির্বাণের গলা শুনে বুঝতে পেরেছে যে অনির্বাণ দরজার কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু সেই দিকে না তাকিয়ে বিছানার উপর থাকা খবরের কাগজে মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা করে বর্ষা। ছেলের ডাকে জয়াদেবী বিছানা ছেড়ে উঠে যেতে দেখতে পায় অনির্বাণ দরজার কাছে দাঁড়িয়ে আছে। উনি হাসি মুখে এগিয়ে গিয়ে বলেন, কি হয়েছে অনি? অনির্বাণ এতক্ষণ বিছানায় মাথা নিচু করে বসে থাকা বৃষ্টি স্নাতার দিকেই তাকিয়েছিল। মায়ের কথা শুনতে সেদিক থেকে চোখ সরিয়ে বলে, আজ কি খেতে দেবে না? কটা বাজে দেখেছো? ছেলের কথায় জয়াদেবী বলেন, এই যে আমি এদের সাথে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম। তুই কি সব কিছু গুছিয়ে নিয়েছিস নাকি আমি গুছিয়ে দেব? তার দরকার নেই, আমি মেডিকেল ব্যাগটা নিয়ে আসছি। তুমি ততক্ষণ টেবিলে ব্রেকফাস্ট দাও। কথাটা বলেই অনির্বাণ চলে যায় সেখান থেকে। জয়াদেবী পেছনে ফিরে সবাইকে ডাইনিং টেবিলে আসতে বলে ব্রেকফাস্ট করার জন্য। তারপর ঘর ছেড়ে বেরিয়ে যান। তন্নি অনিন্দিতার কাঁধে হাত রেখে বলে, দিদা, একটা জিনিস খেয়াল করেছো? আজ আমাদের বর্ষা রানী তোমার দাদা ভাইয়ের গলা শুনে কেমন চমকে উঠেছিল। তারপর তোমার দাদা ভাই এই ঘরে যতক্ষণ ছিল প্রায় একটু পর পর বর্ষার দিকে তাকাচ্ছিল। ওদের কথার মাঝে মৌ বলে, হ্যাঁ, আর আজ দুজন দুজনের মধ্যে কেউ কাউকে ঠেস দিয়ে কথা বলেনি। এদের কথাগুলো শুনে বর্ষা অবাক হয়ে যায়। তারপর কপট রাগ দেখিয়ে বলে, তোরা কোনোদিন শুধরাতে পারবি না, বলেছি না এইসব কথা বলবি না আমার সামনে। তেমন কিছু নেই আমাদের মধ্যে। মৌ বলে, তাহলে কেমন কিছু আছে? বর্ষা সে প্রশ্নের উত্তর না দিয়ে রাগ দেখিয়ে গজগজ করতে করতে চলে যায় ডাইনিং রুমের দিকে। অনিন্দিতা সেদিকে তাকিয়ে বলে, তোমরা যেটা বলতে চাইছো সেটা কি সঠিক? তন্নি আর মৌ একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। হাসি থামিয়ে তন্নি বলে, পুরোপুরি সঠিক না হলেও একেবারে মিথ্যে নয়, 99% সঠিক, বাকি 1% ঠিক। এই জায়গাতেই বিষয়টা বেঁধে আছে, বুঝছো দিদা? অনিন্দিতা বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলে, আমরা আছি কি জন্য? বাকি যে 1% বাকি আছে ওটার ব্যবস্থা আমরাই করে দেব। শুধু সৌমিতি সন্ধ্যেবেলা একবার আসুক। অনিন্দিতার কথা শেষ হতেই ওরা তিনজন মিলে সৌমিকে ফোন করে। নিজেদের মধ্যে হাসাহাসি ও আলোচনা করতে থাকে। এরই মধ্যে ডাইনিং রুম থেকে জয়াদেবী ওদের বার কয়েক ডাক দেয়। অশোকবাবু জুসের গ্লাসটা ধরে অন্য হাত দিয়ে খবরের কাগজের পাতাটা উল্টিয়ে বলেন, বুঝলে বর্ষা, বারের পুজোটাও গেল। অন্যবারের কাজের ব্যস্ততার কারণে দিন আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যেতাম, কিন্তু এবার তাও যাওয়া হবে না। যা বৃষ্টি শুরু হয়েছে। তবে এই ঝিরঝির বৃষ্টিতে কলেজ লাইফে আমরা কাকিমাকে নিয়ে প্রচুর বেরিয়েছি। বলেই হাসতে লাগলেন। ব্রেডে বাটার লাগাচ্ছিল বর্ষা। অশোকবাবুর কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে থাকে। মানে অশোকবাবুর মুখে এমন কথা শুনবে ও কখনো ভাবেনি। কাকুর সম্পর্কে ওর ধারণা ছিল ছেলের মতো অতটা না হলেও
তার থেকে হয়তো একটু কম গম্ভীর, কিন্তু ওর ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় অশোক বাবুর মুখে সদ্য বলা কথাটি শুনতে। তন্নি, মৌ আর অনিন্দিতা মিটি হেসে ওঠে। জয়াদেবী ওদের দিকে একবার তাকিয়ে তারপর অশোক বাবুর দিকে চোখ পাকিয়ে বলে, কি হচ্ছে বাচ্চাদের সামনে? তাড়াতাড়ি খেয়ে চেম্বারে যাও। অশোক বাবু হাসেন, তারপর বলেন, বাচ্চাটা কি হয়েছে? ওরা এখন যথেষ্ট বড় হয়েছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কাউকে ভালোবাসনি কখনো? তন্নি মৌয়ের হাত ধরে উপরে উঠিয়ে বলে, আমরা কাকু আমাদের প্রেমিককে খুব ভালোবাসি। অনিন্দিতা সবেমাত্র ব্রেডে এক কামড় বসিয়েছিল। আচমকা তন্নির বলা কথাটা শুনে ব্রেডটা চিবুতে ভুলে যায়। বর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মৌ তো অবাক, তন্নি যেভাবে অকপটে কথাটা বলবে তাও আবার ওর হাত তুলেই সেটা বিশ্বাস করতে ওর কষ্ট হচ্ছে। সবাইকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তন্নি নিজের বোকামির কথা বুঝতে পারে। উত্তেজনার বশে বেফাঁস মন্তব্য করা ওর উচিত হয়নি। অশোকবাবু মনে হয় ওদের সবার মনের অবস্থা টের পেলেন, তাই চেয়ার ছেড়ে উঠে ঘরে যাওয়ার সময় বলতে বলতে গেলেন, আমি কিছু মনে করিনি তন্নি। এখনকার বাবা মা তাদের সন্তানের কাছে বাবা মা কম, বন্ধু বেশি। টেক ইজি, খেয়ে নাও। সন্ধ্যায় তুমি আড্ডা দিতে হবে। জয়াদেবী প্লেটে ব্রেড দিতে দিতে বলেন, তোদের কাকু এইরকম, নে খেয়ে নে। বর্ষা, তুইও বসে পড়। অনেক খুব তো তাড়াহুড়া করছিলে, এখন কোথায় তুই? কখন ব্রেকফাস্ট দিয়েছে টেবিলে? অনির্বাণ ঘর থেকে বেরিয়েই আসছিল। মায়ের কথা শোনা মাত্রই হাত ঘড়িতে সময় দেখে। হাতে এখনো 10 মিনিট সময় আছে। বলে চেয়ার টেনে বর্ষার পাশে বসে পড়ে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ে বর্ষা। পাশে বসে থাকা পুরুষটার শরীরের ঘ্রাণ নাকে আসতে শিরায় শিরায় বয়ে যায় উষ্ণ রক্তের স্রোত। বুকের ভেতর থাকা হৃদযন্ত্রটা জোরে জোরে দোদামা বাজাতে থাকে। শরীরে খেলে যায় নতুন অনুভূতির জোয়ার। অনির্বাণ আর চোখে বর্ষার দিকে তাকিয়ে দেখে বর্ষা কেমন শক্ত হয়ে বসে আছে ওর পাশে। মৃদু হেসে ব্রেডে কামড় বসাই, তারপর বলে, আজকে ব্রেডে কে বাটার লাগিয়েছে মা? জয়াদেবী রান্নাঘরে ছিলেন। ছেলের প্রশ্নের উত্তর তিনি সেখান থেকেই চেঁচিয়ে বলেন, বর্ষা কেন কম হয়েছে? অনির্বাণ মায়ের কথা শুনে বর্ষার দিকে তাকায়, তারপর ব্রেডটা সম্পূর্ণ শেষ করে জুসের গ্লাসটা হাতে নিয়ে বলে, না মা, কম হয়নি, বরং অন্য দিনের তুলনায় একটু বেশিই হয়েছে। টেস্টটা মন্দ লাগছে না। তারপর বিড়বিড় করে বলে ওঠে। এরকম রোজ হলে মন্দ হবে না। অনির্বাণ বিড়বিড় করে বললেও বর্ষা শুনতে পায় এবং লজ্জায় কুকড়ে যায়। গলা দিয়ে আর খাবার নামে না। কোনোমতে জুসটা শেষ করে। অনির্বাণ চুপচাপ সবকিছু দেখে চলে। বর্ষাকে এইভাবে দেখে মনে মনে হাসে। মেয়েটা যে ওর কথায় এইভাবে লজ্জা পেতে পারে সেটা বিশ্বাস করতে পারছে না অনির্বাণ। ওর হঠাৎ হঠাৎ লজ্জা মাখা মুখ, চমকে যাওয়া সবকিছুই ভালো লাগছিল অনির্বাণের কাছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় পার হয়ে যাচ্ছে, তাই কয়েক ঢুকি জুসটা শেষ করে গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়। টিস্যু পেপারে হাত মুখ মুছিয়ে আস্তে করে বলে, আসছি, রাতে দেখা হচ্ছে। কানের খুব কাছ থেকে অনির্বাণের কণ্ঠ শ্রবণ হতেই কেঁপে ওঠে বর্ষা। বিমূর নয়নে পাশে তাকাতেই দেখতে পাই ততক্ষণে অনির্বাণ মেডিকেল ব্যাগটা হাতে নিয়ে এগিয়ে গেছে রান্নাঘরের দিকে। মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসছি মা। জয়াদেবী হাসি মুখে ছেলেকে বিদায় দিয়ে বলে ওঠেন, সাবধানে যাবে বাবা। অনির্বাণ বেরিয়ে যায়। বর্ষা দূর থেকে দেখতে থাকে অনির্বাণকে যতক্ষণ দেখা যায়, অথচ এটা জানল না ওদের এই নতুন প্রেমের সূত্রপাতের সাক্ষী হয়ে রইল টেবিলে উপস্থিত 3 জোড়া চোখের অধিকারিণী, যারা তখন বসে বসে সবকিছু তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ও নিজেদের মধ্যে চোখের ইশারায় কথা বলতে ব্যস্ত ছিল। ষষ্ঠীর সকালে জয়াদেবী তার বিছানার উপর শাড়ির বাজার বসিয়েছেন। অনিন্দিতা মায়ের কাজকর্ম বুঝতে না পেরে সৌমির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। সৌমি নিজেও বুঝতে পারছে না, এমনটা ইশারাই বোঝায়। অধৈর্য হয়ে অনিন্দিতা জয়াদেবীকে প্রশ্ন করেই বসে। জয়াদেবী শাড়ি বাছাই করতে করতে বলেন, আজকে ষষ্ঠী করব ছেলে মেয়েদের জন্য, আর এখানে তো আমার একটা মেয়ে না 5টা মেয়ে আছে, তাই আমি ঠিক করেছি আমার সাথে সাথে আজ তোরা 5 জনই শাড়ি পরবি। আমি বাছাই করে বিছানার উপর রেখেছি, এবার তোরা পছন্দ কর কে কোনটা পরবে। বউ খুশিতে জয়াদেবীকে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন কাকিমা? বর্ষা এগিয়ে এসে বলে,
এত ভালো হতে নেই কাকিমা, তাহলে তো পরে তোমাকে ছেড়ে যেতে আমাদের কষ্ট হবে। বর্ষার কথা শুনে জয়া দেবী ওর মাথায় হাত রেখে বলে, উপায় থাকলে রেখে দিতাম তোদেরকে, কিন্তু মেয়ে না, তোরা কিছুদিন পর ড্যাং ড্যাং করে বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়িতে। তন্নি বলে ওঠে, আমি এক পা আগে থেকেই বাড়িয়েছি কাকিমা। জয়া দেবী তন্নির কান টেনে বলেন, হ্যাঁ, সে তো দেখতেই পারছি। এইভাবে হাসি মজার মধ্যে ওরা যে যার মতো পছন্দ করে নেয় শাড়ি। তারপর তৈরি হয়ে জয়া দেবীর সাথে অ্যাপার্টমেন্টের নিচে যেখানে পুজো হচ্ছে সেখানে চলে যায়। জয়া দেবী ষষ্ঠীর অঞ্জলি দিয়ে মেয়েদের মাথায় প্রদীপের তাপ দেন। তারপর সবার সাথে কথা বলেন, প্রসাদ বিতরণ করেন। বর্ষারাও সাহায্য করে সবাইকে পুজোর গোছাতে। সবকিছু মিটে গেলে তারপর ঢাকের তালে নাচতে থাকে অ্যাপার্টমেন্টের মেয়ে বেরোয়। ষষ্ঠীর দুপুরে জয়াদেবীর সাথে সবাই দই খই নাড়ু খেয়ে সন্ধ্যের মধ্যে ওদের খিদে পেয়ে যায়। সেটা দেখে জয়াদেবী বলেন, দেখেছিস, আমি বলেছিলাম যে ভাত করা আছে, তোরা সেটা খেয়ে নে, কিন্তু তোরা তো আমার একটা কথাও শুনিসনি। এখন দাঁড়া, দেখি লুচি আর তরকারি করে দিই তোদেরকে। সৌমি বিছানায় শুয়েছিল, কিন্তু জয়াদেবীর কথা শুনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর বর্ষার হাত ধরে বিছানা থেকে টেনে তুলে ওকে হাসি মুখে জয়াদেবীকে বলে, তোমাকে কষ্ট করতে হবে না, আমরা সবাই মিলে করেছি লুচি আর আলুর দম। একটু পরে তো রোহান অভি উদয়কে নিয়ে আসবে এখানে। তুমি উপোস করে আছো, যাও গিয়ে রেস্ট করো। অনিন্দিতা গরম গরম লুচি আর তরকারি তোমাকে দিয়ে আসবে। সৌমির কথা শুনে সবাই সেটাতে সম্মতি দেয়। জয়াদেবী মানা করলেও ওরা শোনে না। জয়াদেবীকে তার ঘরে পাঠিয়ে ওরা চলে যায় রান্নাঘরে। তন্নি ময়দা মাখতে থাকে আর ওকে সাহায্য করে অনিন্দিতা। মৌ আর সৌমি মিলে আলুর দমে জোগাড় করে, আর এইদিকে বর্ষা রান্না চাপানোর বন্দোবস্ত করে। হাসি আড্ডার মধ্যে আলুর দম রেডি হয়ে যায়। মৌ লুচি বেলতে থাকে আর বর্ষা গরম গরম লুচি ভাজতে থাকে। এরই মধ্যে অভি, রোহন আর উদয় চলে আসে। জয়াদেবী ওদেরকে নিয়ে হলরুমে চলে যায়। সেখানে আজ আড্ডা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওরা যখন রান্নায় ব্যস্ত তখন বর্ষা বাদে বাকি সবার ফোনে মেসেজের টোন বেজে ওঠে। তন্নি মেসেজ চেক করে দেখে অনিন্দিতার মেসেজটা ছিল, যে যার মতো কেটে পড়ো রান্নাঘর থেকে। মেসেজটা পড়া মাত্রই তন্নি চোখ দিয়ে ইশারা করে মৌ আর সৌমিকে। গলা খাঁকারি দিয়ে সৌমি বলে, বর্ষা, আমি একটু কুশলের সাথে কথা বলে আসি। আজকে সারাদিন কথা হয়নি, কালকে আবার ওর সাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা, দেখি কি বলে। বর্ষা লুচি ভাজতে ভাজতে বলে, আচ্ছা যা। এই বর্ষা, আমি উদয়ের জন্য একটু জুস বা লস্যি নিয়ে যাই, বুঝলি? কথাটা বলেই তন্নি রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মৌ লুচিগুলো তাড়াতাড়ি বেলে সেইগুলোকে প্লেটের উপর পাতিয়ে বলে, বর্ষা, ডোরবেল বাজলো বোধ হয়, দাঁড়া আমি গিয়ে দেখছি, তুই লুচিগুলো ভাজতে থাক ততক্ষণে। কথাটা বলেই দ্রুত পায়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যায় মৌ। বর্ষা লুচিগুলো একটা পাত্র রেখে অবাক হয়ে দেখে ওদেরকে। কিছু বুঝতে পারে না হঠাৎ এইভাবে সবাই রান্নাঘর থেকে বেরিয়ে গেল কেন। যাই হোক, এই সব কিছু চিন্তা করতে করতে লুচি ভাজতে থাকে ও। আর এইদিকে তন্নি, সৌমি, মৌ আর অনিন্দিতা একে অপরের হাতে তালি দিয়ে সদর দরজা খুলে ড্রয়িং রুমের আলো নিভিয়ে দেয়। তারপর চুপি চুপি হলরুমে চলে যায়। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি আজ শীতল হাওয়ার মাদকতায় মিশে আছে। কাশফুলগুলো বৃষ্টির জলে নুয়ে পড়েছে, কিন্তু এই বৃষ্টিতে পুজোর আমেজ কমেনি। অনেকে দল বেঁধে এই বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছে। অনির্বাণ সেই দিকে তাকিয়ে মৃদু হাসে, মনে মনে ঠিক করে নেয় অনেক কিছু এবং সেই ভেবে ফোন করে বসে বন্ধুদের। দীর্ঘ আলোচনা শেষ হতেই গাড়ি থেকে নামে। হসপিটাল থেকে বেরোনোর সময় একটু ভিজে গিয়েছিল, তাই পরনের হোয়াইট শার্টটা একটু ভিজে গিয়েছে। ক্লান্ত পায়ে এগিয়ে যায় লিফটের দিকে। ফোনটা পকেটে রেখে দরজায় টোকা দিতে বুঝতে পারে যে দরজা খুলে রাখা হয়েছে। অবাক হয় এই ভেবে যে জয়াদেবী তো কখনো এমনটা করে না। দরজা খুলে ভেতরে যেতে আরো এক দফা অবাক হয়, কারণ ড্রয়িং রুমের তীব্র আলোটা বন্ধ করে রাখা, তার বদলে দুটো মৃদু আলো জ্বালিয়ে রাখা হয়েছে। কয়েক ধাপ এগোতেই দেখে রান্নাঘরের আলো সোফার উপর এসে পড়েছে এবং রান্নাঘর থেকে মৃদু আওয়াজ ভেসে আসছে। অনির্বাণ সেন্টার টেবিলের উপর খাবারের প্যাকেটটা রেখে দেয়। তারপর মা আছে ভেবে এগিয়ে যায় সেই দিকে, কিন্তু রান্নাঘরের দরজার কাছে আসতেই ওর পা ঝোড়া থমকে যায়। রান্নাঘরের খোলা জানালা দিয়ে বাইরের শীতল বাতাস এসে ওর ভিজে যাওয়া শরীরকে স্পর্শ করে কাঁপিয়ে তোলে।
শুকনো গলাটা ভেজানোর বৃথা চেষ্টা করে বার কয়েক ঢোক গেলেই অনির্বাণ কয়েক মুহূর্তের জন্য চোখ ঝোড়া বন্ধ করে লম্বা একটা দম নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ে। নিজেকে ধাতস্থ করে খুবই সন্তর্পণে দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে দক্ষতার সঙ্গে ফোনের ক্যামেরা অন করে এবং সামনে দাঁড়িয়ে কর্মরতা নারীটাকে গভীর থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে, যার পরনে রয়েছে ঘি রঙের লাল পাড় শাড়ি, যার আঁচলের এক অংশ গোজা রয়েছে ওই ফর্সা মেধহীন উদরের ঠিক নিচে কোটি দিশি। এলোমেলো চুলগুলোকে রাখা হয়েছে আলতো খোপা অবস্থায়। হাতের ওই লাল সাদা চুড়ির রিনিঝিনি শব্দে মাতোহারা হয়ে পড়েছে বারংবার প্রেমিকের হৃদয়। শীতল বাতাসে বেবি চুলগুলো উড়ে জড়িয়ে যাচ্ছে তার ওই ঝুমকো জোড়ায়, তো কখনো উড়ে এসে বিরক্ত করে যাচ্ছে ওই আখি দয়কে। আর বিরক্তিতে সে রমণী কখনো চুল সামলাতে ব্যস্ত হয়ে পড়ছে, তো কখনো লুচি ভাঁজতে। নিজের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও বর্ষার হঠাৎ করে মনে হয় কেউ ওকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেলেও হঠাৎ করে পরিচিত পারফিউমের সৌরভটা পেতে ঝুঁকিতেই পেছন ফিরে তাকায় বর্ষা। মুহূর্তের মধ্যে চমকে যায় ও, হতভম্ব বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে নির্নিমেষ নয়নে দীর্ঘক্ষণ অনেকক্ষণ। সামনে দাঁড়িয়ে থাকা মানবটার থেকে চোখ সরানো যেন দায় হয়ে পড়েছে ওর জন্য, কারণ ওর সামনে আর কেউ না বরং স্বয়ং অনির্বাণ দাঁড়িয়েছে, যার দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। ভিজে যাওয়া সাদা শার্টটার কারণে সুঢৌল শরীরটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। গলায় ঝুলানো রয়েছে স্টেথোস্কোপ, বলিষ্ঠ বাহুর ভাঁজে রয়েছে আধ ভেজা সাদা অ্যাপ্রন, আর এক হাতে রয়েছে মেডিকেল ব্যাগ। কাছ থেকেই এই সুদর্শন পুরুষটাকে দেখে বর্ষার শরীরে খেলে যায় তড়ি। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত ইচ্ছে জাগলো বর্ষার মধ্যে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার ভিজিয়ে একাকার হয়ে যাওয়া চুলে বার কয়েক হাতে বুলিয়ে আলতো করে চুমু খেতে। নিজের এই চরম সর্বনাশী ইচ্ছের জন্য মনে মনে বার কয়েক গালাগালিও দেওয়া হয়ে গেছে ইতোমধ্যে। ক্ষণিকের জন্য স্থান কাল সময় ভুলে একে অপরের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ নয়নে, যেন ওই আঁখি জোড়ায় কিছু লুকিয়ে রাখা হয়েছে এবং সেটার খোঁজার ভার দুজনকেই দেওয়া হয়েছে। দূর থেকে এই দৃশ্য হুল্লোড় মহলের সব সদস্যরা দেখে মিটিমিটি হাসে। উদয় তন্নির হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলে, দুজনকে কিন্তু খুব মানাবে একসাথে। তন্নি মাথা নেড়ে সম্মতি দেয়। মৌ লজ্জা পেয়ে অনিন্দিতাকে জড়িয়ে ধরে। রোহন অভির দিকে তাকিয়ে বলে, রোমিও জুলিয়েটকে এখন একা ছেড়ে দেওয়াই বেটার। সৌমি নিজের ফোনে কিছু সময়ের জন্য ওদের এই মুহূর্তটাকে বন্দি করে রাখে। অনিন্দিতা ফিসফিস করে বলে, না রোহনদা, রোমিও জুলিয়েট অনেকটা সময় কাটিয়েছে নিজেদের সাথে। একটু পরে চেম্বার থেকে বাবা চলে আসবে, আর মাও চলে আসতে পারে, কারণ আমরা সবাই এখন এখানে। তোমরা এক কাজ করো, আমি আর মৌদি ওদেরকে অন্য জগৎ থেকে এখানে নিয়ে আসছি, তোমরা ততক্ষণে মার কাছে যাও। অনিন্দিতার কথা শুনে ওরা হেসে ফেলে, আবার চমকে সবাই মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে যায়। তারপর খুবই ধীর পায় জয়াদেবীর কাছে চলে যায় সবাই। মৌ ড্রয়িং রুমে সুইচ বোর্ডের কাছে যেতে অনিন্দিতা ইশারা করে আলো জ্বালাতে। ইশারা পেয়ে সুইচটা চাপ দেয় পৌ, আর সাথে সাথে অন্ধকার ড্রয়িং রুমটা আলোয় আলোকিত হয়ে ওঠে। অনিন্দিতা মৌকে চোখ মেরে একটু এগিয়ে যায় রান্নাঘরের দিকে, তারপর বলে ওঠে, এ কি দাদা ভাই, তুই কখন এলি? কথাটা শ্রবণ হতে অনির্বাণ ও বৃষ্টি স্নাত উভয় চমকে ওঠে। অনির্বাণ মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেয় এবং বলে, এইমাত্র। অনিন্দিতা কৌতুক করে বলে, তা রান্নাঘরে দরজার সামনে কি করছিস? তোর কি খিদে পেয়েছে? মাকে বলবো খেতে দিতে। এই বর্ষাদি, তোমার কি রান্না হয়ে গেছে? অনিন্দিতার এত এত প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মৌ অনির্বাণকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে যায়। তারপর বেশ চিৎকার করে বলে ওঠে, এই বর্ষা, রান্না করার সময় তোর মন কোথায় ছিল? দেখেছিস কড়া পুরো ধুমিয়ে গেছে। বর্ষা থতমত খেয়ে যায়। কার প্রশ্নের কোন উত্তর দেবে বুঝে উঠতে পারে না। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, আসলে মনে হয় গ্যাসের জোর বাড়ানো ছিল মা, ওই জন্য। আচ্ছা তুই সর, আমি দেখছি। কথাটা বলেই তাড়াতাড়ি গ্যাসের কাছে যেতে নিলে অনির্বাণ ওর গলার স্বর গম্ভীর করে বলে, সাবধানে বৃষ্টি স্নাতা, এত ব্যস্ত হবে না। কথাটা শুনতেই বর্ষা গ্যাসের জোর লো করে দেয়। তারপর আস্তে আস্তে গরম তেলে লুচিগুলো ছেড়ে দেয়। অনির্বাণ সেদিক থেকে দৃষ্টি সরিয়ে অনিন্দিতাকে বলে, আমার খিদে পাইনি দিতা। টেবিলের উপর তোদের জন্য সন্ধ্যাবেলার টিফিন আছে, অনেকটাই এনেছি। আমি তো জানতাম না যে টিফিন করা হচ্ছে, জানলে অতটা আনতাম না। খেয়ে নিস তোরা, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে অনির্বাণ চলে যায় ঘরে।
মৌ আর অনিন্দিতা দুজনেই হেসে অনির্বাণের আনা খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখে। বর্ষা একটা প্লেটে জয়াদেবী ও সবার জন্য অল্প করে লুচি ও আলুর দম নিয়ে যায়। জয়াদেবী যখন সবার সাথে কথা বলতে ব্যস্ত, তখন বর্ষা, মৌ আর অনিন্দিতা খাবার ভর্তি প্লেট নিয়ে হাজির হয় সেখানে। খাবারগুলো সবার সামনে রাখতে সেখান থেকে ছোঁ মেরে একটা এগ রোল তুলে নেয় অভি। জয়াদেবী এত খাবার দেখে বলে ওঠেন, এই দিতা, আমি তো জানি তোরা সবাই মিলে লুচি আলুর দম বানাচ্ছিস, তাহলে এখানে এগরোল ফিশ ফিঙ্গার এলো কি করে? বাইরে থেকে আনিয়েছিস নাকি? অনিন্দিতা সবার জন্য প্লেটে খাবার তুলতে তুলতে বলে, না মা, দাদা ভাই এনেছে। কি, অনির্বাণ চলে এসেছে? সর দেখি ছেলেটাকে, কি খাবে? উফ মা থামো, দাদা ভাই ফ্রেশ হতে গিয়েছে। ওদের কথা বলার মাঝে মৌ সবাইকে খাবারের প্লেটগুলো দেয়। বর্ষা একটা প্লেট জয়াদেবীর দিকে দিয়েই তিনি বলে ওঠেন, না না, আমি খাবো না, আমিষের ছোঁয়া লেগেছে। বর্ষা বলে, না, আমিষের ছোঁয়া লাগেনি। আমি তোমার জন্য আলাদা করে প্লেটে এনেছি। বাড়িতে যখন থাকতাম তখন দেখতাম মা ষষ্ঠীর দিন আর অষ্টমীর দিন নিরামিষ লুচি তরকারি খেত। বর্ষার কথায় সন্তুষ্ট হয় জয়াদেবী। এক গাল হেসে বর্ষার হাত থেকে প্লেটটা নেয়। উদয়ের পাশে তন্নি বসে আছে। শুধু বসে আছে না, উদয়কে রীতিমতো জ্বালাতন করছে নানাভাবে। সৌমি কুশলের সাথে ভিডিও কলে কথা বলছে আর খাচ্ছে। মৌ আর অভি মাঝে মধ্যে ঝগড়া করছে আর ফোন স্ক্রল করছে। অনিন্দিতা শেখরের ফোন আসায় বেলকনিতে চলে যায়। রোহন গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ করছে আর কি জানি ভাবছে। বর্ষা জয়াদেবীর কাছ থেকে প্লেট নিয়ে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য উদ্যত হতে অনিন্দিতা বাইরে থেকে এসে বলে, মা বাবা ফোন করে বলল তোমাকে অ্যাপার্টমেন্টের নিচে যেতে। অষ্টমীর দিন কিসব শাড়ি বিতরণ করা হবে, এই বিষয়ে নাকি মিটিং হবে। অনিন্দিতার কথা শুনে জয়াদেবী বলে, ও আমি তো ভুলে গিয়েছিলাম, যাচ্ছি, দাঁড়া, আগে অনেকে একটু কফি করে দে। তার দরকার নেই মা, তুমি যাও, আমি দাদা ভাইকে কফি করে দেব। মেয়ের কথা শুনে জয়াদেবী চলে যান। মৌ ফোনের দিকে তাকিয়ে বলে, কালকে আমি একটু বেরোবো সকালে, আমার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ঠাকুর দেখতে যাব। অভি মুখ কুচকে ফেলে কথাটা শোনা মাত্রই। তারপর বলে ওঠে, আবার কেন গাধা পেটালে? মৌ বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, ও গাধা না, বরং তুই গাধা অভি। রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, প্লিজ তোরা আবার শুরু করিস না, একটা শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্ত করিস না। রোহনের কথায় দমে যায় ওরা। অনিন্দিতা কান থেকে ফোন নামিয়ে বলে, রোহনদা, ড্রয়িং রুমে চলো তোমরা, ওখানে আড্ডা দিই। বর্ষাতি বার্তা দিয়ে যে কফিটা তুমি করো, ওটা একটু করবে, খেতে ইচ্ছে করছে। বর্ষা মৃদু হেসে বলে, এইভাবে কেন বলছো দিদা? আমি অবশ্যই বানাবো, চলো। রান্নাঘরে কফির সাথে বাটারের গন্ধ মম করছে, আর তার সাথে গরম গরম পাঁপড় ভাজা যুক্ত হয়েছে। ড্রয়িং রুমে সোফায় আরাম করে বসে আছে সবাই। টিভিতে চলছে শাহরুখ খানের দারুণ একটা হিন্দি ছবি। উদয় মাঝে মধ্যে সেই ছবির কিছু ডায়লগ তন্নির উদ্দেশ্যে বলছে, আর বাকিরা হাতে তালি দিয়ে উঠছে। অভি তো তার মধ্যে স্থিতি দিচ্ছে। এই সবকিছু বর্ষা রান্নাঘর থেকে লক্ষ্য করছে আর জোরে জোরে হাসছে। গরম গরম কফি কাপে ঢালা হয়ে গেলে সেগুলোকে একটা ট্রের উপর সাজিয়ে রাখছে মৌ। অনিন্দিতা পাপড়ের পাত্রটা হাতে নিয়ে বলে, বর্ষাদি, ওই কফিটা একটু দাদা ভাইকে দিয়ে আসবে প্লিজ। আমি ততক্ষণে সবাইকে কফি আর পাঁপড় ভাজা সার্ভ করছি। যেতে না চাইলেও অনিন্দিতার ইনোসেন্ট মুখটা দেখে না করতে পারে না বর্ষা। তাই এক প্রকার বাধ্য হয়ে কফির সিঙ্গেল ট্রেটা নিয়ে বেরিয়ে যায় রান্নাঘর ছেড়ে। যদি একবার পেছনে ফিরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত দুইজন নারী একে অপরের হাতে তালি দিয়ে মিটিমিটি হাসছে, অর্থাৎ তাদের কার্য সিদ্ধি হয়েছে। বুক থুকপুক করতে করতে এগিয়ে যায় কাঙ্ক্ষিত ঘরের দরজার কাছে বর্ষা। এই মানুষটার সামনে ও একটু যেতে চাইছে না, কিন্তু নিয়তি ওকে বারবার এই মানুষটার সাথে দেখা করিয়ে দিচ্ছে। ও বোঝাতে পারছে না বা কাউকে বলতে পারছে না যে ও এখানে থাকতে চায় না। এখানে থাকলে বারবার এই মানুষটার সামনে ওকে পড়তে হবে, আর ওই মানুষটার সামনে পড়লে ওর নিজেকে বেসামাল মনে হয়। নাম না জানা অনুভূতির জোয়ারে ভেসে যেতে মন চায়। এই জিনিসগুলোকে যে ওর চোখে মুখে ফুটে ওঠে এবং অনির্বাণ যে ভালো মতে টের পায় সে বিষয়ে বর্ষা অবগত। তাই ও আর নতুন করে লজ্জায় পড়তে চায় না। কিন্তু সব চাওয়া কি পূরণ হয়?
এই যে এখন ওর অনিচ্ছে সত্ত্বেও অনির্বাণের দৌড় গোড়ায় আসতে হলো। ইতস্তত হয়ে বার কয়েক দরজায় ঠোকা দেয় বর্ষা। শেষ টোকাটা দিতেই ওপাশ থেকে সে পরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরটা ভেসে আসে। কাম ইন। কেঁপে ওঠা হাতটাকে সামলে তপ্ত শ্বাসটা ধীরে ধীরে ছেড়ে দেয় বর্ষা। তারপর দরজা ঠেলে ভেতরে ধীর পায়ে এগিয়ে যায়। ঘরে নীল নিয়ন আলোয় দেখতে পায় আলনার হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে হসপিটালের সাদা অ্যাপ্রন। দেখে মনে হচ্ছে এটা এখানে কেচে আয়রন করে রাখা হয়েছে। বাঁ দিকে চোখ যেতেই দেখতে পায় ওয়াশরুমের দরজা খোলা, আর তার পাশে লাল লন্ড্রি ব্যাগে রয়েছে আজকের সেই সাদা শার্ট, প্যান্ট আর অ্যাপ্রন। বর্ষা আরো একটু এগোতেই দেখতে পায় সেন্টার টেবিলের উপর রাখা রয়েছে স্টেথোস্কোপ, আর তার ঠিক পাশেই রয়েছে মেডিকেল ব্যাগটা। বর্ষা ঘরে কাউকে দেখতে না পেয়ে অবাক হয়। মনে মনে ভাবে এই মাত্র তো কথা বললো, আর এরই মধ্যে উধাও হয়ে গেছে। আশ্চর্য। নিজের মনে চিন্তা করতে করতে যেই কফির ট্রেটা সেন্টার টেবিলের উপর রাখতে যাবে অমনি ব্যালকনির দিক থেকে ভেসে আসে সেই পুরুষালী কণ্ঠটি। আমি ব্যালকনিতে আছি, বৃষ্টি স্নাতা। বর্ষা চমকায়, বোঝার চেষ্টা করে কি করে বুঝতে পারলো অনির্বাণ যে ও কফি দিতে এসেছে। এখন ওর জায়গায় তো অন্য কেউ হতে পারত। পর্দা সরিয়ে ব্যালকনিতে পা দিতে দেখতে পায় সুঠাম দেহের অধিকারীকে, যার পরনে রয়েছে ফুমা ব্র্যান্ডের কালো ফুল স্লিভ টি শার্ট আর নীল রঙের ট্রাক স্যুট। জিম করা বলিষ্ঠ বাহুর পেশ যুগল যেন সেই টি শার্ট ভেদ করে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্ষা বেসামাল হয়ে পড়ে মুহূর্তের মধ্যে। শুকনো ঢকিলে দৃষ্টি নত করে রাখে নিচে সাদা টাইলসের উপর। বেসামাল অনুভূতিগুলোকে সামলাতে দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে রাখে শক্ত করে। হঠাৎ অনির্বাণের হাতটা নিজের দিকে আসতে দেখে চমকে উঠেও নিচের দিকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে দেখতে পায় অনির্বাণ ওর দিকে হাত বাড়িয়ে আছে। ও বিমূর্ত হয়ে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থাকে। অনির্বাণ বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, কফিটা তো ঠান্ডা হয়ে যাবে বৃষ্টি স্নাতা। অনির্বাণের কথায় সম্বিত ফিরতে বর্ষা নিজের চিন্তাধারার জন্য নিজেকে গালমন্দ করে। তারপর দ্রুতই ট্রে থেকে কফির কাপটা অনির্বাণের হাতে ধরিয়ে দেয়। অনির্বাণ বর্ষার দিকে তাকিয়ে কফিতে চুমুক দিতেই কুচকে ফেলে কপাল। মৃদু স্বরে জিজ্ঞেস করে, কফিটা কে করেছে? কেঁপে ওঠা কণ্ঠে জবাব দেয় বর্ষা, আমি কেন, কি হয়েছে? কফিতে আর এক চুমুক দিয়ে অনির্বাণ বলে, দুধ দেয়া কফিটা আমি অ্যাভয়েড করি বৃষ্টি স্নাতা। অনির্বাণের কথা শেষ হতে বর্ষা তড়ি ঘড়ি করে বলে ওঠে, মা তাহলে খাচ্ছেন কেন? দিন আমাকে কফিটা, আমি নতুন করে বানিয়ে আনছি। আপনি বলুন কি কফি খান? আসলে আমি তো জানি না, আর দিদাও হয়তো বলতে ভুলে গেছে। এত ব্যস্ত হতে হবে না, তুমি কষ্ট করে বানিয়েছো, আমি ফিরিয়ে দেই কিভাবে বৃষ্টি স্নাতা। তবে নেক্সট টাইম থেকে দুধ ছাড়া অল্প সুগার দিয়ে কড়া করে কফি করে দেবে, ঠিক আছে? বর্ষা মাথা নেড়ে সম্মতি দেয়। তারপর বলে, আপনার কি আর কিছু দরকার? কেন বলো তো? না, তাহলে আমি চলে যেতাম। অনির্বাণ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে কণ্ঠে মাদকতা ছড়িয়ে বলে ওঠে, এখন যাওয়াটা কি খুব দরকার বৃষ্টি স্নাতা? এমন মাদকতাময় কণ্ঠস্বর শ্রবণ হতেই বর্ষার সর্বাঙ্গ কেঁপে ওঠে। রোমাঞ্চিত হয় শরীর, শির দ্বারা বেয়ে নেমে যায় উষ্ণ রক্তের স্রোত। বেসামাল অনুভূতিগুলো জমা হয়ে ধেয়ে আসে হৃদয়ে ঝড় তোলার জন্য। ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিতে পারে না বর্ষা। চুপচাপ দাঁড়িয়ে থেকে পা দিয়ে টাইলসের ফ্লোর খুঁটতে থাকে। প্রশ্নের উত্তর না পেয়ে অনির্বাণ মৃদু হেসে আকাশের পানি থেকে দৃষ্টি সরিয়ে বর্ষার দিকে রাখে। তারপর বলে ওঠে, ট্রেটা টেবিলের উপর রেখে দিয়ে যাও। বর্ষা অনির্বাণের কথা মতো ট্রেটা টেবিলের উপর রেখে দিয়ে চলেই আসছিল, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়তেই বলে, একটা প্রশ্ন করব। তৎক্ষণাৎ উপাস থেকে প্রশ্নের উত্তর এলো, নির্দ্বিধায় করো। অনির্বাণের এমন কথা শুনে বর্ষা মনে মনে হোঁচট খায়। ভাবে একটা মানুষের এতটা বদল হওয়া উচিত নয়। মনের মধ্যে বারবার যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল সেটা দুম করে বলে ফেলে, আমি যে আপনাকে কফি দিতে এসেছি এটা আপনি বুঝলেন কি করে? আমার জায়গায় তো অন্য কেউ আসতে পারতো। বর্ষার প্রশ্ন শুনে অনির্বাণ ওর দিকে তাকায় এবং বর্ষার সাথে সাথে চোখ সরিয়ে দৃষ্টি বাইরে রাখে। অনির্বাণ ওর দিকে একটু এগিয়ে যায়। তারপর গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, তুমি ছাড়া যে কেউ আসতে পারতো আমার ঘরে, কিন্তু তারা এই ঘরে ঢোকার আগে বিনা দ্বিধায় আমাকে নক করে বলতো অনির্বাণ দা আসবো, কিন্তু তুমি তা করোনি। আরো অনেক কারণ আছে, এটা বোঝার জন্য যে অন্য কেউ না, স্বয়ং তুমি আমার ঘরে এসেছো।
সেটা অবশ্য তোমার না জানলেও চলবে। কিছু জিনিস জানতে নেই বৃষ্টি স্নাতা। শুধু এইটুকু জেনে রেখো, আমি তোমার উপস্থিতি টের পেয়ে যাই। তোমার শরীরের ঘ্রাণ আমাকে জানান দেয় তোমার উপস্থিতি। সর্বশেষ সেই গোটা তুমিটাকেই আমি অনুভব করতে পারি খুব গভীরভাবে।